প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের সভার সভাপতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ ভাই ও বন্ধু সকলকে জানাই জাতীয় ধর্মের শ্রমিক ফেডারেশন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সকলে মানববন্ধনে উপস্থিত হয়েছি, বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে। এর ভিতরে আমি সুস্পষ্টভাবে আমার বক্তব্য বলতেছি। 42 লক্ষ শ্রমিকদের পক্ষ থেকে আমাদের শ্রমিকদের যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল ক্ষয়ক্ষতি অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ করতে হবে। 15 লক্ষ কোটি টাকা বিদেশে যে পাচার হয়েছে সেই টাকা দেশে ফেরত এনে দেশের মানুষের কাজে, দেশের কল্যাণের কাজে ব্যয় করতে হবে। বাংলাদেশের ভিতরে আপনারা দেখেছেন, বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ অবশিষ্ট হয়ে আছে। সেটা কোথায়? সেটা হলো আদমগির ইপিজেড বলেন, সাভার ইপিজেড বলেন, বাংলাদেশে যতগুলো ইপিজেড আছে এই ইপিজেডের ভিতরে তারা তাদের মন মতন কালো আইন বাইরে করেছে, ইপিজেডের ভিতরে করে রেখেছে। যেখানে একটা শ্রমিকের স্বাধীনভাবে কথা বলতে পারবে সেই ব্যবস্থা তারা রাখেনি। জাতিসংঘ আইলো কনভেনশন 27 এবং 98 যে ধারাতে রেখেছে সেই ধারা তারা মানেনি এবং রাতের আধারে তারা তাদের মন মতন কালো আইন দ্বিতীয় মানেনি। আমরা সেই আইনের কালো আইনের তীব্র নিন্দা জানিয়ে আইলো কনভেনশন 27 এবং 98 পুনরুদ্ধার করে তাদের এই আইন প্রচলন করার জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে। এই সরকারের কাছে আমাদের শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। যে সমস্ত শ্রমিক ছাত্র জনতা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, সকল শ্রমিকদেরকে আমরা জানাচ্ছি আমাদের মনের দুঃখের যে বেদনা, সেই বেদনা থেকে অভিনন্দন এবং শোক প্রকাশ করছি। কেন শোক প্রকাশ করতে হচ্ছে আজকে আপনারা বিগত হইতে জানেন। সেই শোক আমাদের আপনাদের মন থেকে অটোমেটিক চলে আসতেছে, কারো কারো চোখ থেকে পানি পড়ে চলে আসতেছে। কেন আসতেছে? বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আজকে যে আমরা কথা বলতে পারতেছি, তখন বাধ্যতামূলক ছিল, কথাও বলতে দেয় নাই সাধারণ শ্রমিকদেরকে। আমি একজন সাধারণ শ্রমিক, আজকে কথা বলতেছি মন খুলে। এই মন খুলে কথা বলার অধিকারও তারা রাখেনি। আমরা সেই শ্রমিকদের পক্ষ থেকে সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে জাতীয় ধর্মের শ্রমিক ফেডারেশন এবং 42 লক্ষ শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানিয়ে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। দুনিয়ার মতো এক হও, জাতীয় ধর্মের শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব নুরে আলম। ধন্যবাদ। আজকে সভার সভাপতি উপস্থিত আছেন, আজকের প্রধান অতিথি হিমাংশু সাহা, উপস্থিত আছেন হুমায়ুন ভাই, উপস্থিত আছেন রসুল ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছি আজকে জানেন গেল জুন থেকে শুরু করে মার্চের 5 তারিখ, আগস্টের 5 তারিখ পর্যন্ত যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বৈরাচার সরকার, সেই হত্যাকাণ্ডর আমাদের শ্রমিক সহ সকল হত্যাকাণ্ডর আমরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মাধ্যমে এবং আমার সংগঠন জাতীয় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মাধ্যমে আমরা বিচার, এই খুনিদের বিচার আমরা দাবি করছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে রাষ্ট্র এখানে কিছু লোক স্বৈরাচারী কায়দায় হয়তো বিদায় নিয়েছে, কিন্তু এখনো যারা আছে এই স্বৈরাচারের বেতার মতো আরো লেগে আছে, ব্যবসার ভিতরে লেগে আছে, সিন্ডিকেটে লেগে আছে এবং শিল্প প্রতিষ্ঠানেও লেগে আছে। তাদের আচরণ এখনো ঠিক হয় নাই। আমাদের যারা বাঙালি আমরা আছি তাদেরকে বলবো, আজকে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের পুঁজির দিকে নাচে, নিজেদের ইট দিকে নাচে, আপনাদের এই নীতি নৈতিকতা চেঞ্জ করে এবং এই দেশের নিম্ন শ্রেণী, শ্রমিক শ্রেণী সবে নিয়ে যেন বসবাস করে এই দেশটা যেন আমরা সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি,
এদিকে আপনারা ফলো রাখেন। এদিকে যদি ফলো না রাখেন, আবার এই স্বৈরাচার সরকারের মতো আবার বিপ্লব ঘটাতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা ভুলে যাবেন না যে এই আন্দোলন শেষ হয়ে গেছে। না, এই আন্দোলন শেষ হয় নাই। এই আন্দোলনের শুরু হয়েছে। আমরা জানি আজকে গার্মেন্টস সেক্টরে সরকারের যে আইন করেছে সেই আইনেরও বাস্তবায়ন নাই। বাস্তবায়নের জন্য রাষ্ট্রের যে যন্ত্র আছে, আমলা আছে, যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সরকারি কলকারখানা আছে, সরকারি কলকারখানা অধিদপ্তর আছে, লেবার ইন্সপেক্টররা আছে, তারা এগুলি বাস্তবায়ন করবেন। কিন্তু তারা ওই অধিদপ্তর পর্যন্ত ঘুমাইয়া থাকে, আর মালিক পক্ষ আছে তার সাথে কথা বিনিময় আর চা বিনিময় ছাড়া কোন আইন বাস্তবায়ন করেন না। সংগ্রামী বন্ধুরা, আমরা নারায়ণগঞ্জ ডিআইজি সাহেবকে বলতে চাই, কলকারখানা অবিলম্বে আগে একজন ইন্সপেক্টর ছিল, তখন আমরা 13 সালের আগে আমরা অনেক অধিকার পেয়েছি। এখন আপনার 30 জন অফিসার কলকারখানার ইন্সপেক্টর, কিন্তু এখন কোন সময় আইন বাস্তবায়ন হচ্ছে না। ডিসি অফিসে যে বলেন আমি সব দেখছি, এখনো কোন শ্রমিকের নিয়োগপত্র নাই, কোন শ্রমিকের পরিচয়পত্র নাই। ওদিন এক শ্রমিক বলল আমার নিয়োগপত্র পরিচয়পত্র নাই বলে কলকারখানা অধিদপ্তরে অভিযোগ করতে গেছিলাম। ডিআইজি সাহেব এবং তার লোকজনরা আমার অভিযোগ গ্রহণ করে নাই। এই দায়িত্বটা আপনার। কোন প্রতিষ্ঠানটা চালু হয়েছে, যেদিন চালু করবে চালুর আগে আপনার কলকারখানার থেকে লাইসেন্স নেবে এবং শ্রমিক যেদিন নিয়োগ দেবে সেদিনই তাকে নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান করবে। কিন্তু কলকারখানার ডিআইজি সাহেব চোখের কালো চশমা লাগিয়ে করতে আসেন, আমি জানি না। তাহলে আপনার লজ্জা হওয়া উচিত। আপনার বিলম্বে পদত্যাগ করে ভারত চলে যান। আপনাদের এই দেশে দরকার নাই, তার দরকার নাই। আমরা দেখেছি পিছনে যে আইন হয়েছে, কালো আইন, শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার কোন অধিকার নাই, সেখানে ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই, পানি চুক্তির অনুমোদন নাই, চতুর্থ পাশাপাশির অনুমোদন নাই, সেখানে মালিকের একদারা স্বেচ্ছাচারিতা ঘটে, শ্রমিকরা কথা বলতে পারে না। আমরা এ সরকারকে বলবো ইপিজেডের এই কালো আইন পাস করে গণতান্ত্রিক আইন করে দেন, শ্রমিক যেন ট্রেড ইউনিয়ন করতে পারে, চৌদ্দ দল পাশাপাশি করতে পারে। এই নিয়ে আমাদের নারায়ণগঞ্জে আরো যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, শ্রম আইনের বাস্তবায়ন চাই, ট্রেড ইউনিয়ন করতে চাই, গণতন্ত্র আইন চাই। যদি না করেন তাহলে সামনের দিকে আমরা শ্রমিক সংগঠন মিলে শ্রমিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। সংগ্রামী বন্ধুরা, আমি আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। যেই শ্রমিক সহ আরো যেই ভাইরা নিহত হয়েছে, সকল ভাইদেরকে তার ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা এবং তার ফ্যামিলি কিভাবে চলে তার ব্যবস্থা করা এবং আমাদের শ্রমিকের যথাযথ মর্যাদা দিয়ে আমাদের এই খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আমি বলে তাদের বিচার করে আমাদের সুষ্ঠু সমাধান করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার